আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ তোমাদের যে বিষয়টা আলোচনা করব, গত ক্লাসে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রাথমিক কিছু আলোচনা করেছি। আজকে আমরা শিক্ষার্থীরা পরবর্তী টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সাথে থাকবে। কিছু বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা। আমরা আজকে কিছু বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো বিশেষ ভেক্টরের শুরুতে আমরা কিভাবে পাবো সমজাতীয় দুটি ভেক্টর, বিপরীত জাতীয় দুটি ভেক্টরকে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা নাল ভেক্টর পাবো। অথবা আমরা যদি অন্যভাবে বিষয়টাকে কল্পনা করি যে একটি বস্তুকে আমরা দুই দিকে যদি সমানভাবে সমান বলে যদি টানা হয়, যেমন এখানে হচ্ছে F1, এটা হচ্ছে 5 নিউটন, এই পাশে হচ্ছে কি এটাকে আমরা F2 ধরলাম, এটা হচ্ছে 5 নিউটন। একটি বস্তুকে সমান বলেই কিন্তু টানা হলো, তাহলে এই বস্তুটা কিন্তু কোনো দিকে যাবে না, যেই অবস্থানে আছে ঠিক সেই অবস্থানেই থাকবে। তাহলে এটার লব্ধিটা কিন্তু হবে কি শূন্য হবে, অর্থাৎ F1 প্লাস হচ্ছে F2 শূন্য করলে এরকম হয়, অর্থাৎ মোট লব্ধি হবে কি শূন্য। আমরা তিনটা কথা বলেছি যে সমজাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা বিয়োগ করি তাহলে সমজাতীয় দুটি ভেক্টর কিরকম, যেমন আমরা এ একটি ভেক্টর, এটার মান হচ্ছে 5 একক, তারপরে ভেক্টর এটার মান হচ্ছে 5 একক, সমজাতীয় ভেক্টর। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে ভেক্টর এ মাইনাস হচ্ছে ভেক্টর বি সমান হবে কি 5 মাইনাস 5, তার মানে হচ্ছে কি 0। এটা আবার আমরা যদি সেই বিপরীত জাতীয় যদি হয়, বিপরীত হলে কি হবে বিষয়টা, তাহলে বিপরীত হলে এখানে আমরা হচ্ছে বি সমান হচ্ছে আমরা কি করেছি, তাহলে আমরা যদি এরকম দেই এখানে ভেক্টর বি সমান হচ্ছে -5। এবার যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কিন্তু এখানে কি হবে, যোগ করলে তাহলে এ প্লাস ভেক্টর এ প্লাস হচ্ছে ভেক্টর বি সমান হচ্ছে 5 প্লাস আর বি ভেক্টরের মান হচ্ছে -5, তাহলে কি হবে 5 - 5 সমান হচ্ছে 0। তাহলে আমরা তিনটি ক্ষেত্রের কথা বলেছি। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে সহজে দিতে পারি যে ভেক্টর রাশির মান হচ্ছে কি শূন্য, অর্থাৎ তাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলতে পারি। যে ভেক্টরের মান হচ্ছে শূন্য তাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলবো। এখন এই শূন্য ভেক্টরটা আমরা কিভাবে পাবো বলছি, যে একটি বস্তুকে যদি সমান বলে বিপরীত, পরস্পর বিপরীত দুই দিক থেকে যদি টানা হয়, যেমন আমরা বলেছি এখানে 5 নিউটন, এখানেও 5 নিউটন বলে উভয় দিক থেকে টানতেছে, তাহলে এই বস্তুটা যেই জায়গায় আছে ঠিক সেই জায়গায় কিন্তু থাকবে, এই বস্তুটার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা পাবো যে মোট যেই লব্ধি বলটা সেটা হচ্ছে কিন্তু শূন্য হবে। তাহলে এই শূন্য হলো। তারপর আমরা বলেছি যে সমজাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা কি করি বিয়োগ করি এবং বিপরীত জাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা নাল ভেক্টর পাবো। আচ্ছা, এবার আমরা জানি যে নাল ভেক্টরের কি কোনো দিক আছে কিনা। নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই। এখন নাল ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, আমরা যদি এই শূন্যের উপরে তাহলে এটা হচ্ছে নাল ভেক্টরকে, যেটা শূন্যের উপরে ভেক্টর চিহ্ন দিলে হচ্ছে নাল ভেক্টর। যে আমরা নাল ভেক্টর যে বিষয়টা আমরা কিন্তু বুঝতে উপরে যদি একটা ভেক্টর চিহ্ন দেয় তাহলে এটা হচ্ছে নাল ভেক্টর প্রকাশ করবে।
ভেক্টর পাবো। আবার যদি আমরা কি করি, দুটি বিপরীত জাতীয় ভেক্টরকে যদি যোগ করি তাহলে নাল ভেক্টর পাওয়া যাবে। আবার হচ্ছে আমরা বলেছি যে একটা বস্তুকে মানে স্থির একটা বস্তু হলো টানলে এই বস্তুটার মোট যে লব্ধি বল সেটা হবে কি শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা শূন্য ভেক্টর আমরা পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নাল ভেক্টরটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী যেটা আসবো একক ভেক্টর। এখানে আমরা আজকে যে বিশেষ ভেক্টরগুলো আলোচনা করব এই বিষয়গুলো হয়তো তোমাদের পূর্ববর্তী কোনো ক্লাসে ছিল না, সম্পূর্ণই নতুন, তাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। তারপরে আমরা বলেছি কি যে একক ভেক্টর, একক ভেক্টর অর্থাৎ ইউনিট ভেক্টর যেটাকে বলা হয়। তাহলে একক ভেক্টর বিষয়টা কি? এখন একক ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা, আমরা প্রথমে যদি জানি হ্যাট, একক ভেক্টরকে হ্যাট অথবা ক্যাপ, যেটা আমরা যদি প্রতীকটা চিহ্নটা হচ্ছে এরকম, একক ভেক্টরকে কোনো রাশির উপরে, যেমন ধরো এন, এন এর উপরে যদি আমরা এই টুপি চিহ্ন দেই তাহলে এটা একক ভেক্টর বোঝাবে, অথবা আই এর উপরে যদি দিতে পারি, অথবা জে এর উপরে দিতে পারি, অথবা কে এর উপরে, যে কোনো রাশির উপরে যদি আমরা এই টুপি চিহ্নটা দেই তাহলে এটা কিন্তু একক ভেক্টর বোঝাবে। তাহলে একক ভেক্টরের প্রতীকটা হচ্ছে এই যে হ্যাট বা আমরা ক্যাপ বলতে পারি। তাহলে অথবা আমরা কি করতে পারি, এ ছোট হাতের এ একটা বর্ণ, এটার উপরে যদি আমরা টুপি চিহ্ন দেই তাহলে সেটা কিন্তু একক ভেক্টর হবে, একক ভেক্টর হবে। একক ভেক্টরকে সংজ্ঞাটা যদি আমরা বলি, যে ভেক্টর রাশির মান এক একক, যে ভেক্টর রাশির মান এক একক তাকে আমরা একক ভেক্টর বলবো। একক ভেক্টরকে টুপি চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজিতে হ্যাট বলতে পারি, ক্যাপও বলতে পারি। আমরা বলেছি যে কোনো রাশির উপরে যদি আমরা একটা টুপি চিহ্ন দেই তাহলে সেটা একক ভেক্টর বোঝাবে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা আমরা কি বলেছি, যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। তাহলে এক একক কিভাবে, আমরা যদি একটা ভেক্টর একে সেখানে যদি আমরা দেখাই যে ভেক্টর রাশির মান এক একক, সেটা কিভাবে হয়, তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে এ একটি ভেক্টর। এখন আমরা এটাকে যদি তিনটা ভাগ করি, এটা হচ্ছে 1 একক, এখানে 1 একক, এখানে আমরা 1 একক ধরলাম। তাহলে আমরা বলেছি যে ভেক্টর রাশির মান এক একক তাহলে তাকে একক ভেক্টর বলে। এখন আমরা যদি একক ভেক্টর আমরা এন ধরে নিলাম, এন এর উপরে টুপি চিহ্ন দিলাম, এটাকে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে ভেক্টর বাই হচ্ছে ভেক্টরের মান। তাহলে আমরা মান বলেছিলাম গত ক্লাসে যে ভেক্টর রাশিকে যদি আমরা পরমান চিহ্ন দিয়ে দেই তাহলে সেটা কিন্তু মান বোঝাবে, অথবা আমরা যদি এইভাবে লিখি সেটাকে শুধু ওই ভেক্টর চিহ্নটা উঠায় দেই তাহলেও কিন্তু সেটা বোঝাবে। তাহলে একক ভেক্টর কিভাবে পাবো, যে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে এখানে এই এই ভেক্টর সমান কি হবে, 3 একক ভেক্টর এ। তাহলে আমরা যদি এই সূত্রে যদি এখানে মানটা বসাই তাহলে কি হবে, 3 একক ভেক্টর এ, আর সেটা হচ্ছে কি শুধু মান। তাহলে মান হলে কত হবে, 3 হবে। তাহলে কি হলো এখানে, তাহলে আমাদের কিন্তু এই যে এটার মান কত হলো 1। তাহলে আমরা বলেছি কি যে ভেক্টর রাশির মান এক একক তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো। তারপরে বলেছি একক ভেক্টরকে কি দ্বারা, টুপি চিহ্ন দ্বারা, ইংরেজিতে আমরা হ্যাট বলতে পারি, ক্যাপও বলতে পারি। অর্থাৎ বলেছে যে কোনো একটা রাশির অর্থাৎ বর্ণের উপরে যদি আমরা এই টুপি চিহ্ন দেই তাহলে সেটাকে একক ভেক্টর বোঝাবে। আর এটার মান সব হচ্ছে কি সবসময় 1 হবে। কিভাবে হবে, এখানে কিন্তু আমরা দেখাইছি যে এখানে ভেক্টর এ সমান হচ্ছে 3 একক ভেক্টর এ। তাহলে আমরা একক ভেক্টরের ফর্মুলাটা বলেছি যে ভেক্টর বাই হচ্ছে ভেক্টরের মান। যদি আমরা একক ভেক্টর কিভাবে পাবো, কোনো একটা ভেক্টর রাশিকে তার ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করে তাহলে আমরা কি পাবো, একক ভেক্টরটা পাবো। তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে ভেক্টর এ সমান হচ্ছে 3 একক ভেক্টর এ, আর এখানে মান বললে হচ্ছে 3, তাহলে 3 যে কাটা গেল তাহলে থাকলো কি এ। তাহলে এইভাবে হচ্ছে আমরা একক ভেক্টরটা আমরা জানবো। তাহলে শিক্ষার্থীরা আশা করি একক ভেক্টর বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে যেটা আছে অবস্থান ভেক্টর।
তাহলে অবস্থান ভেক্টরে আমরা আসি। অবস্থান ভেক্টরটা হবে কি, যে আমরা যখন কোনো কিছুর অবস্থান নির্ণয় করি, তাহলে অবস্থান নির্ণয় করতে হলে সেখানে কিন্তু আমাদের যে বিষয়টুকু একটা জায়গাটাকে স্থির ধরে নিতে হয়, অর্থাৎ স্থির বিন্দু। তাহলে স্থির বিন্দু, প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু আমরা বলতে পারি। তাহলে অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টরটা সংজ্ঞাটা বলার আগে আমরা যদি একটা চিত্রের আকারে দেখি, যেমন এখানে আমরা এটাকে এক্স অক্ষ আমরা ধরলাম, তাহলে এক্স অক্ষ হলে এটা হবে একমাত্রিক হবে। আর যদি ওয়াই অক্ষ আমরা দিই তাহলে এটা হবে কি দ্বিমাত্রিক হবে। এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে এখানে দ্বিমাত্রিক, এটা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা এক্স ওয়াই তলে আমরা একটা যদি কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, ধরে নিলাম হচ্ছে আমাদের এখানে এই পি একটা বিন্দু, এই পি বিন্দুতে কোনো একটা বস্তুর অবস্থান। এখন আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে একটা জায়গাকে স্থির ধরে কিন্তু তারপরে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি এখানে ওপিটাকে যোগ করে দেই, ওপিটাকে যোগ করে দেই, তাহলে এতটুকু হবে কি অবস্থান ভেক্টর। এখানে চিত্রে আমরা যেটা পাবো সেখানে হচ্ছে ভেক্টর ওপি সমান হচ্ছে ভেক্টর আর। এখন আমরা যদি একটু সংজ্ঞাটায় আসি তাহলে হয়তো আমাদের এই অবস্থান ভেক্টরটা বুঝতে সহজ হবে। তাহলে আমরা কি বলতে পারি, যে প্রসঙ্গ কাঠামোর, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলো হচ্ছে কিন্তু কাঠামো, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান বা কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় তখন তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করব তাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। আর অবস্থান ভেক্টরকে হচ্ছে কিন্তু আমরা কি এখানে আর দ্বারা প্রকাশ করব, ভেক্টর আর। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা আমরা কি বলেছি, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো কিছু অবস্থান নির্ণয় করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলবো। তাহলে আমরা সংজ্ঞানুসারে কি করলাম, যে এখানে এক্স ওয়াই এখানে দ্বিমাত্রিক একটি স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বিবেচনা করলাম। তাহলে এই এক্স ওয়াই তলের পি বিন্দুতে কোনো একটি বস্তুর অবস্থান, এখন এই পি বিন্দুতে বস্তুর যে অবস্থানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কি করতে হবে, সেটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ওপি থেকে এখানে যোগ করে দিলাম, যোগ করে দিলে এই ওপি সমান যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তাহলে কি বলেছি আমরা, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো কিছুর আমরা অবস্থান নির্ণয় করব বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব তখন তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। আচ্ছা, তারপরে এখানে আমরা আরেকটা শব্দ আমরা ব্যবহার করেছি, যে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের জন্য কিন্তু আলাদা কোনো আমাদের কথা বলতে হবে না। অবস্থান ভেক্টরের যে কথাটুকু বলেছি সেই কথাটুকু আমরা বলবো, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলবো। এই অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটার পরে শুধু আমরা বলবো যে অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তাহলে ব্যাসার্ধ ভেক্টরকে কিন্তু ভেক্টর আর দ্বারাই কিন্তু প্রকাশ করা হয়। তাহলে অবস্থান ভেক্টরকেও কিন্তু আমরা কি দ্বারা, আর দ্বারা প্রকাশ করেছি, এবং ব্যাসার্ধ ভেক্টরকেও আর দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর এই দুটি বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এখানে আরেকটি বিষয় বিশেষ ভেক্টর আছে, সেটা হচ্ছে সরণ ভেক্টর। এখানে সরণ ভেক্টরটি লেখা হয়নি, সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা কি হবে, সেটা আমরা এই অবস্থান ভেক্টর যেভাবে নির্ণয় করছি, অর্থাৎ অবস্থান ভেক্টরের যখন পরিবর্তন হবে, অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলেছি সরণ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরটাকে আমরা যদি দেখাই, ওখান থেকে আমরা সরণ ভেক্টরটা বের করব। তাহলে আমরা এক্স এবং ওয়াই একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করলাম।
তাহলে আমরা প্রথমে অবস্থান ভেক্টর কি করেছিলাম, যে পি বিন্দুতে একটি বস্তুর অবস্থান আমরা দেখেছি। তাহলে বস্তুটা পি থেকে কি হলো, আরেকটা জায়গায় গেল, এখানে অবস্থানের পরিবর্তন হলো। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে যোগ করি, তাহলে এই অংশটুকুকে যদি ধরি আমরা R1 এবং এই পরিবর্তনটাকে যদি ডেল আর, আর এটাকে যদি R2 ধরি, তাহলে এখানে আমরা এটাকে নাম দিতে পারি। এখানে এটাকে যদি আমরা দেই এ আর এটা হচ্ছে বি, তাহলে বস্তুটা হচ্ছে কি যে এ বিন্দুতে, তাহলে এ থেকে ডেল আর পরিমাণ সরে হচ্ছে কোথায়, বিতে আসলো। তারপর আমরা এখানে ও বি যোগ করে নিলাম, তাহলে ও এ বি। এখানে অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, এটাকে আমরা ডেল আর দ্বারা, এখানে ভেক্টর চিহ্নটা কিন্তু ডেলের উপরে হবে না, আর এর উপরে হবে। তাহলে এখানে আমাদের কি হবে, যে R2 মাইনাস হচ্ছে R1, অর্থাৎ ভেক্টর R2 মাইনাস হচ্ছে ভেক্টর R1। তাহলে আমরা সরণ ভেক্টরের কথাটা বলেছি কি, যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। তাহলে সরণ ভেক্টরকে আমরা কি দ্বারা, ডেল আর দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে বস্তুটা ছিল এ তে, তাহলে এ থেকে ডেল আর পরিমাণ সরে কোথায়, বিতে আসলো। তাহলে এই বিতে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই যে R2 বের করতে চাই, তাহলে R2 বের করলে কি হবে, ডেল আর প্লাস হচ্ছে R1। তাহলে আমরা এখান থেকে এইভাবে R2 মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা বলেছি কি, যে সরণ ভেক্টরের যে সংজ্ঞাটা আমরা বলেছি, যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলেছি কি সরণ ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সরণ ভেক্টর বিষয়টুকু সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আমাদের পরের যে ভেক্টরটা আছে, পরের ভেক্টরটাকে বিপ্রতীপ বা ব্যতিহার, ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল। এখানে বিপ্রতীপ বা ব্যতিহার। তাহলে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টরটা কি, যেমন ধরো একটি ভেক্টর, আমরা যদি ভেক্টর চিহ্নটা দিয়ে যদি আমরা দেখাই, যে ভেক্টর এ সমান হচ্ছে 5 একক, 5i একক ভেক্টর i। তারপরে ভেক্টর বি সমান যদি এটা এরকম হয়, তাহলে এখানে আমরা কি করতে পারি, দুটি ভেক্টর কিন্তু সমজাতীয়, কিন্তু এখানে আমরা এইভাবে বলতে পারি যে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টরের সংজ্ঞাটা বিপ্রতীপ অথবা ব্যতিহার ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তাহলে দুটি সমান্তরাল মানে সমজাতীয় সমান্তরাল ভেক্টরের, দুটি সমজাতীয় সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, তবে তাদেরকে আমরা বলবো কি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। কি বলেছে, দুটি মানে সমান্তরাল সমজাতীয় সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, তাহলে তাকে আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলবো। যেমন এখানে আমরা দুটি ভেক্টর এ এবং ভেক্টর হচ্ছে বি, দুটি সমান্তরাল ভেক্টর আমরা বিবেচনা করেছি। এই দুটি সমান্তরাল ভেক্টরের কিন্তু এখানে ভেক্টর এ সমান হচ্ছে 5i একক ভেক্টর i এবং ভেক্টর বি সমান হচ্ছে 1/5 একক ভেক্টর i। এই যে আমরা সংজ্ঞায় বলেছি যে দুটি সমজাতীয় সমান্তরাল ভেক্টরের মান যদি একটি যদি কি হয় অপরটির বিপরীত সংখ্যা হয়, তবে তাকে আমরা বলবো কি বিপ্রতীপ বা ব্যতিহার, ইংরেজিতে আমরা বলবো সেটাকে রেসিপ্রোকাল। তাহলে আমরা বিপ্রতীপ বা ব্যতিহারটা কিভাবে হলো, ভেক্টর এ সমান হচ্ছে 5 একক ভেক্টর i, তারপরে ভেক্টর বি সমান হচ্ছে 1/5, অর্থাৎ সংখ্যাটা হবে কি একটা আরেকটা বিপরীত হবে। তাহলে এইভাবে আমরা বিপ্রতীপ ভেক্টরটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। তারপরে পরের যে বিশেষ ভেক্টরটা আছে সেটা হচ্ছে আয়তাকার বা আয়ত একক ভেক্টর, যেটাকে বলা হয় আয়তাকার বা আয়ত একক ভেক্টর, আয়তাকার অথবা আয়ত একক
ভেক্টর। তাহলে এই ভেক্টরটা চেনার জন্য আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করতে হবে। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কি হবে? এক্স ওয়াই জেড। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর হচ্ছে আমরা কি জেড অক্ষ আমরা কিন্তু এখানে বিবেচনা করতে পারি। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ। এখন এই প্রত্যেকটা এক্স ওয়াই জেড, তাহলে এখানে তিনটে প্রসঙ্গ কাঠামো কিন্তু হলো। তাহলে আমরা এই আয়তাকার একক ভেক্টরের সংজ্ঞাটা আমরা কি দিব? এখানে আমরা একটা জিনিস বুঝি, এখানে আমরা যদি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করি, যেমন এক্স, এখানে এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, তাহলে এটা মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে যদি আমরা এই পাশে আসি ডান পাশে, তাহলে এটা কিন্তু ধনাত্মক হয় আর এই পাশে কিন্তু কি হয়? ঋণাত্মক হয়। এই পাশে ঋণাত্মক, যেমন এটা হবে প্লাস আর এইভাবে হবে কি মাইনাস। তো এখানে আমাদের সংজ্ঞায় কিন্তু একটা জিনিস আসবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তাহলে যে একক ভেক্টর, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আই, তারপরে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কি কে। আমরা কিন্তু একক ভেক্টরের কথাটা আগে বলেছি যে ভেক্টরের উপর যদি আমরা কোনো একটা রাশির উপরে যদি আমরা টুপি চিহ্ন দেই তাহলে সেটা একক ভেক্টর বোঝাবে। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা আমরা যদি বলি তাহলে চিত্রের সাথে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বলেছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আই, একক ভেক্টর আই, একক ভেক্টর জে এবং একক ভেক্টর কে, মানে যে একক ভেক্টর আই জে কে, যে একক ভেক্টর বিবেচনা করা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর একক ভেক্টর আই জে কে, যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে বলা হয় আয়তাকার একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। তাহলে এখানে এই এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর ধরেছি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরেছি জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। আমাদের এটা মনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কি কে। তাহলে আমরা কি বলেছি কথাটা, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আই জে কে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর এই বিষয়টুকু আমরা বুঝতে পেরেছি। এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং তিনটি ধনাত্মক অক্ষ বরাবরও কিন্তু এই যে একক ভেক্টর বিবেচনা করা হয় কি আই জে এবং কে, এই বিষয়টুকু আমরা জানতে পেরেছি। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে কয়টা বিশেষ ভেক্টর আলোচনা করেছি, কি ভেক্টর? একটা প্রথমে আমরা আলোচনা করেছি নাল ভেক্টর। নাল ভেক্টরটা আমরা বলেছি কি যে ভেক্টরের মান হচ্ছে শূন্য, সেটা হচ্ছে নাল ভেক্টর। যে শূন্য ভেক্টর আমরা কিভাবে পাবো? যদি কোনো একটা বস্তুর উপর উভয় দিকে সমানভাবে যদি আমরা বলে টানি তাহলে দেখা যাচ্ছে ওই বস্তুটার মোট যে লব্ধি বল তাহলে সেটা শূন্য হয়। শূন্য হলে এখানে আমরা নাল ভেক্টর পাবো। নাল ভেক্টরকে আমরা শূন্য দ্বারা, যেটা শূন্যের উপরে যদি আমরা ভেক্টর চিহ্ন দেই তাহলে সেটা আমরা পাবো। তারপরে বলেছি কি যে সমজাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা বিয়োগ করি অথবা বিপরীত জাতীয় দুটি ভেক্টরকে যদি যোগ করি তাহলে কিন্তু নাল ভেক্টর পাই। তারপরে আমরা বলেছি একক ভেক্টরের কথা বলেছি। একক ভেক্টরটা কি বলেছি? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হয়। তারপরে অবস্থান ভেক্টরের কথাও বলেছি, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো কিছুর আমরা অবস্থান নির্ণয় করি সেটাকে আমরা বলেছি অবস্থান ভেক্টর। তারপরে এখানে বলেছি ব্যাসার্ধ, এই অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরও বলা হয় এবং ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি। তারপরে হচ্ছে এখানে আমরা আরেকটা কথা বলেছি সরণ ভেক্টর। সরণ ভেক্টরের কথাটা বলেছি কি যে ব্যাসার্ধ ভেক্টরের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলেছে সরণ ভেক্টর। তারপরে আমরা বলেছি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টরের কথা বলেছি, যেটাকে ইংরেজিতে বলছে রেসিপ্রোকাল। তাহলে সেটা হচ্ছে কি যে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান যদি একটি অপরটির বিপরীত সংখ্যা হয় তাহলে সেটা আমরা বলেছি কি ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর। তারপর আয়তাকার একক ভেক্টরের কথা বলেছি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আই জে কে,
যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আমরা বলেছি আয়তাকার একক ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিশেষ কতগুলো ভেক্টর আলোচনা করেছি, তাহলে এই বিষয়গুলো হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, তোমাদের এই লাইভ ক্লাসে যে কমেন্টের বক্স আছে সেখানে তোমরা সেই কমেন্ট করে জানাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।